তোমাদের এই কোর্সে তাহলে টোটাল চ্যাপ্টার বলো 5টা। চ্যাপ্টার 5টাতে আমি তোমাদের শীট দিছি একটাই, মনে হয় একটা শীট পাইছো মনে হয়, এটাই। জি স্যার, এটাই পাইছি শুধু। জি স্যার। হ্যাঁ, এবং ফার্স্ট চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে যে সেল বায়োলজি 1, তো আমাদের এই কোর্স, তাই না? তোমাদের এরপর সেল বায়োলজি 2 আছে, তো সেল বায়োলজি 1-এ আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা আছে যে সেল স্ট্রাকচার এন্ড ফাংশন। অলরেডি আমরা যেহেতু সেল স্ট্রাকচার, সেলের বেসিক জিনিসগুলো অলরেডি আমরা আলোচনা করছি। তার মধ্যে যে জিনিসগুলো সেটা হচ্ছে যে আমি একবার করে জাস্ট টানা একটু তোমাদেরকে একটু দেখাই সেলটা কি, সেলের মানে একটু বেসিক আইডিয়া গুলো তোমাদেরকে সাথে আলোচনা করা হয়েছে। এরপরে সেলের মরফোলজি, সেলের স্ট্রাকচার, সেলের টাইপস গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। সাথে আছে সেলের মানে বিভিন্ন কম্পার্টমেন্ট গুলো, অর্থাৎ সেলুলার এবং সাবসেলুলার কম্পার্টমেন্ট গুলো এক হচ্ছে যে কোনগুলো এবং তার এক হচ্ছে ফাংশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সাথে আছে সেলুলার সাবসেলুলার কম্পার্টমেন্টেশনটা কি, এটার আমরা আলোচনা করছি। সাথে এক হচ্ছে কম্পার্টমেন্টালাইজেশন অফ মেটাবলিক পাথওয়েজ, সেলের কোন কোন কম্পার্টমেন্টে কি কি ধরনের পাথ এগুলো ঘটে, এই জিনিস নিয়ে আমরা আলোচনা করছি। সাথে আছে রোল অফ কম্পার্টমেন্টেশন ইন রেগুলেশন অফ মেটাবলিজম, মেটাবলিজমের রেগুলেশনে কম্পার্টমেন্টেশনের রোল গুলো 5-7টা পয়েন্ট আমি বলছিলাম যে একেবারে বেসিক পয়েন্ট গুলো দেখবা। তারপরে এক হচ্ছে বিভিন্ন অর্গানিল গুলো, সেলের স্ট্রাকচারের যে পার্ট গুলো, ফার্স্ট সেল ওয়ালের স্ট্রাকচার সম্পর্কে আমরা আলোচনা করছি, সেল মেমব্রেনের ফাংশন। পরে ছিল এক হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াটা কি, মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করে, সাথে মাইটোকন্ড্রিয়ার ফাংশন গুলো, মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়, লাইসোজাইমের স্ট্রাকচার, টাইপ, লাইসোজাইমের ফাংশন, এন্ডোসাইটোসিস সাধারণত কয়ভাবে হয়ে থাকে, টাইপস অফ এন্ডোসাইটোসিস, ফাংশন অফ এন্ডোসাইটোসিস। তারপরে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এন্ডোসাইটোসিস এন্ড এক্সোসাইটোসিস। এখন এইটার পরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের কয়েকটা মিনিট সময় নিলেই হবে, বেশি সময় দরকার নেই। সেটা হচ্ছে যে ফ্যাগোসাইটোসিস তো আমরা অলরেডি আলোচনা করছি, ফ্যাগোসাইটোসিসের স্টেপ গুলো, ফ্যাগোসাইটোসিসের ফাংশন। তারপরে ফ্যাগোসাইটোসিসের রিলেটেড কয়েকটা টার্ম, প্রোটিস্ট, এন্ডোসাইটোসিস, পিনোসাইটোসিস, স্যার ফ্যাগোসাইট। হ্যাঁ বলো। স্যার ওই যে ডিফারেন্ট বিটুইন এন্ডোসাইটোসিস এন্ড এক্সোসাইটোসিস, ওটা কি স্যার শীটে যেভাবে দেওয়া আছে ওভাবেই লিখে দিব নাকি আমরা সফট করে লিখবো? তোমার যেভাবে খুশি সেভাবে লেখো, হয়তো সর্বোচ্চ 2 নাম্বার দেবো প্রশ্নটাতে, অনলি 2 মার্ক, স্যার এবং ক্রেডিট আছে 3, অর্থাৎ তুমি 2 মার্কের প্রশ্ন উত্তর দিতে তুমি হয়তো 7 মিনিট সময় পাবে। এখন 7 মিনিট সময়ের ভিতরে তুমি যেভাবে খুশি সেভাবে লিখলেই হবে, ঠিক আছে? এখন জি স্যার। এরপরে আইস যে টার্মটা, আইস টার্ম তোমার অটোফ্যাগি। অটোফ্যাগিটা কি? অটোফ্যাগি বলতে আমরা সাধারণত যেটা বুঝছি সেটা হচ্ছে অটোফ্যাগি ইজ দ্য বায়োলজিক্যাল প্রসেস ইন হুইচ কনজাম্পশন অফ দ্য বডি ওন টিস্যু অ্যাজ এ মেটাবলিক প্রসেস অকারিং ইন starvation and certain disease। জিনিসটা হচ্ছে যে অটোফ্যাগি বলতে বলা হচ্ছে যে আমাদের বডির এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, যে জায়গাটাই তোমার বডির নিজস্ব একটা ক্ষমতা, যার মাধ্যমে এক হচ্ছে যে স্টারভেশন এবং সার্টেন ডিজিজ পিরিয়ডে চাইলে বডি তার নিজস্ব কি করতে পারে, কিছু টিস্যু এবং কিছু তোমার আনওয়ান্টেড পার্টিকেল গুলোকেও যদি কনজিউম করতে পারে, এই ধরনের প্রসেসটাকে সাধারণত বলা হয় কি, অটোফ্যাগি। তোমার এই অটোফ্যাগিটা যেমন স্টারভেশন বলে একটা কথা আছে, যেমন রোজা রমজানের দিন অলরেডি WHO একটা জিনিস ঘোষণা করেছে যে যদি কোনো করোনা রোগী রোজাও থাকে তাহলে তার জন্য ক্ষতি না, তার জন্য উপকার হবে। মানে কি, দেহের বিভিন্ন তোমার এক হচ্ছে যে আনওয়ান্টেড পার্টিকেল, প্যাথোজেন গুলো কি ঘটনা আছে স্টারভেশন পিরিয়ডে, ঘটনা আছে যে আমাদের বডির যে নিজস্ব যে ইমিউনি সিস্টেম, যে ইমিউনিটিটা, আমাদের বডির যে বিভিন্ন ধরনের ইমিউনি সেল গুলো, এগুলোকে কি করতে, প্রোটেক্ট করতে এবং এগুলোকে কনজিউম করতে ক্যাপাবল, জাস্ট এই ধরনের সিচুয়েশন এবং বায়োলজিক্যাল মেকানিজমকে বলা হচ্ছে কি, অটোফ্যাগি। তোমার এই রোজা অনেক সময় বলা হয় বডি ওয়েট কন্ট্রোল, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই রোজাটা, ঠিক আছে?
তোমার সৃষ্টিকর্তা এই একটা মাস ঘটনা আছে যে কি করেছে, বছরে একটা মাস বলেছে 12 মাসে কি করবে, 12 মাসে স্বাভাবিক খাবে, কিন্তু ওই একটা মাস যদি সে কন্ট্রোল করে তাহলে এমন কি তোমার এই কোন রোজাদার ব্যক্তি যদি রোজা থাকে তার ক্যান্সার সেলটা পর্যন্ত ঘটনা আছে কি হয় এই অটোফ্যাগির মাধ্যমে সাধারণত নষ্ট হওয়া সম্ভব। ঠিক আছে, তো তোমার এই অটোফ্যাগির বিষয়টা সর্বপ্রথম কেইথ আর পোর্টার এবং তার কিছু স্টুডেন্ট, মানে স্টুডেন্ট যেমন তোমার এক হচ্ছে যেমন থমাস এসফোর্ড নামক একজন স্টুডেন্ট, তারা সর্বপ্রথম ঘটনা আছে রকফেলার ইনস্টিটিউট ইন জানুয়ারি 1962 সর্বপ্রথম তারা কি করে অটোফ্যাগির বিষয়টা অবজার্ভ করে, এবং এই অটোফ্যাগিটা মানে তারা এর মেকানিজমটা কিভাবে আমাদের বডি থেকে আনওয়ান্টেড পার্টিকেল এই প্যাথোজেন গুলো সাধারণত কনজিউম হয়, কিভাবে আমাদের বডি থেকে ডিস্ট্রয় হয়। ঠিক আছে, এটার বিভিন্ন মেকানিজম এবং বায়োলজিক্যাল প্রসেস নিয়ে তারা আলোচনা করে এবং তারা বলে এই অটোফ্যাগিটা সাধারণত 4টা ভাবে হতে পারে। তার এক নম্বরে বলা হচ্ছে কি ম্যাক্রো অটোফ্যাগি, আরেকটা বলা হচ্ছে মাইক্রো অটোফ্যাগি, তারপরে এক হচ্ছে যে চ্যাপেরন মেডিয়েটেড অটোফ্যাগি, মিটোফ্যাগি, আরেকটা বলতেছে লিপোফ্যাগি। মোট এই যে 5টা, এই 5 ধরনের অটোফ্যাগির মাধ্যমে তোমার কি হতে পারে, তোমার সাধারণত এই অটোফ্যাগির বিভিন্ন মেকানিজম গুলো ঘটে। ঠিক আছে, তারপরে যে জিনিসটা লেখা আছে দেখেন, এই মাইক্রো ম্যাক্রো বলছি, কেন মাইক্রো বলছি তার 1 নম্বরে দেখেন লেখা আছে মাইক্রো বলছি ইজ দ্য মেইন পাথওয়ে ইউজড প্রাইমারিলি টু এরাডিকেট ড্যামেজড সেল অর্গানিলস অর আনইউজড প্রোটিন। যে জায়গাটায় কি হবে আনইউজড যে প্রোটিন গুলো থাকে এই প্রোটিন গুলোকে আর ড্যামেজড সেল অর্গানিল গুলোকে সাধারণত কি করা হয় এরাডিকেট করা হয়। ঠিক আছে, তোমার মাইক্রো এর ক্ষেত্রে বলা আছে অন দ্য আদার হ্যান্ড ইনভলভ দ্য ডিরেক্ট এনগালফমেন্ট অফ দ্য সাইটোপ্লাজমিক ম্যাটেরিয়াল ইনটু দ্য লাইসোজোম। ঠিক আছে, বাদ বাকিও তোমার এক আছে লাস্ট, যেমন লিপোর ক্ষেত্রে বলা আছে ইজ দ্য ডিগ্রেডেশন অফ লিপিডস বাই অটোফ্যাগি। আমাদের বডিতে অনেক সময় স্টোরেজ যে লিপিড গুলো থাকে এই লিপিড গুলো সাধারণত স্টারভেশন পিরিয়ডে সাধারণত লিপোফ্যাগির মাধ্যমে এটা ইউটিলাইজ হয়। ঠিক আছে, মিটোফ্যাগির ক্ষেত্রে বলা আছে ইজ দ্য সিলেকশন ডিগ্রেডেশন অফ মাইটোকন্ড্রিয়া বাই অটোফ্যাগি। মাইটোকন্ড্রিয়ার ভিতরেও যে আমাদের স্টোরেজ যেসব ইগুলো আছে ম্যাটেরিয়াল গুলো আছে তার মধ্যে এক আছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা জানি কি থাকে তোমার নিউক্লিয়ার ম্যাটেরিয়াল গুলো। এই নিউক্লিয়ার ম্যাটেরিয়াল গুলো অর্থাৎ তখন তোমার কি হবে এই সেন্ট্রাল ডোগমার রিঅ্যাকশনটা আরো তার স্পিডটা বাইরে যায়। অর্থাৎ ঘটনা হচ্ছে যে কি হবে ডিএনএ থেকে আরএনএ সিনথেসিস হবে, আরএনএ থেকে এমন হবে কি আবার ডিএনএ সিনথেসিস হবে, ডিএনএ থেকে আবার আরএনএ হবে, আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হবে, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড হবে, সেটা আমাদের বডিতে এনার্জি হিসেবে ইউটিলাইজ হবে। ঠিক আছে, তো টোটালি এই জায়গায় 4টা টাইপস আছে। ঠিক আছে, তোমরা 4টা টাইপস এর ফার্স্ট যে জিনিসটা নামটা দেখো, নামটার সাথে যদি সম্ভব হয় জাস্ট কেন বলতেছি এক কথাই একটু নিজের একটা আইডিয়া নিও। এরপরে তোমার ফাংশনের ক্ষেত্রে যে জিনিসটা বলা আছে নিউট্রিয়েন্টস স্টারভেশন 1 নম্বরে, জিনোফ্যাগি 3 নম্বরে বলতেছি ইনফেকশন, 4 নম্বরে বলছি আমরা কি রিপেয়ার মেকানিজম, 5 নম্বরে বলতেছি প্রোগ্রামড ডেথ সেল। রিপেয়ার মেকানিজমে কোনো আনওয়ান্টেড ডিএনএটা কোনো কারণে তোমার এই কি হয়েছে ডিনেচার হয়েছে, ডিএনএ ড্যামেজ হয়েছে। ঠিক আছে, যদি হয়ে থাকে তাহলে এই রিপেয়ার অটোফ্যাগির মাধ্যমে ডিএনএটা সাধারণত ড্যামেজ ডিএনএটা সাধারণত কি হয়ে যায় রিপেয়ার হয়। প্রোগ্রামড ডেথ সেল বলতে সাধারণত আমরা জানি অ্যাপোপ্টোসিস বলি আমরা সাধারণত যেটাকে, এই অ্যাপোপ্টোসিসের মাধ্যমে সাধারণত কি হবে আমাদের দেহের ঘটনা আছে যে তোমার কি ঘটে আমাদের দেহের তোমার একেবারে যেগুলো ম্যাচিউর সেলগুলো তোমার কি হবে ম্যাচিউর সেলগুলো সাধারণত ডেথ হবে এবং আবার নতুন করে যে সেলগুলো তৈরি হবে এটাকে আমরা বলি সাধারণত কি এটাকে আমরা সাধারণত অ্যাপোপ্টোসিস বলছি। এবং এটার মাধ্যমে প্রোগ্রামড ডেথ সেলের মাধ্যমে সাধারণত সেলুলার ব্যালেন্সটা সাধারণত মেইনটেইন হয়। ঠিক আছে, যদি অ্যাপোপ্টোসিস প্রপার না হয় তাহলে কি হবে তোমার আনওয়ান্টেড সেল গ্রোথ হবে। আনওয়ান্টেড সেল গ্রোথ হলে কি হবে তোমার ঘটনা আছে যে ক্লাস্টার অফ সেল তৈরি হবে যেটাকে আমরা বলি কি টিউমার হয়। এই টিউমার থেকে পরবর্তীতে কি হয় তোমার ক্যান্সার পর্যন্ত হয়, যেটাকে অটোফ্যাগি প্রিভেন্ট করে। নিউট্রিয়েন্টস স্টারভেশন 1 নম্বরে যেটা বলছি আমরা কি হবে আমাদের বডিতে যে পরিমাণ স্টোরেজ নিউট্রিয়েন্টস থাকে, যেটা ফ্যাট থাকে, যেটা লিপিড থাকে, যেটা গ্লাইকোজেন ফর্মে থাকে, কার্বোহাইড্রেট তোমার এই ফর্মেও থাকে, সেগুলো সাধারণত অটোফ্যাগির সময় সাধারণত কি হবে আমাদের ইউটিলাইজ হবে। এরপরে
যে জিনিসটা তোমাদের লেখা আছে দেখো, ভাস্কুলার ট্রান্সপোর্ট। ভাস্কুলার ট্রান্সপোর্ট বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে, ভাস্কুলার ট্রান্সপোর্ট ইজ দ্য প্রিডমিনেন্ট মেকানিজম ফর এক্সচেঞ্জ অফ প্রোটিন এন্ড লিপিড বিটুইন মেমব্রেন বাউন্ড অর্গানিল ইন ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলে সাধারণত কি হয়, ভাস্কুলার ট্রান্সপোর্টের মাধ্যমে তোমার লিপিড এবং প্রোটিনটা সাধারণত মেমব্রেনের মাধ্যমে কি হবে, এক্সচেঞ্জ হয়। এই প্রসেসটাকে আমরা বলতেছি কি, ভাস্কুলার ট্রান্সপোর্ট। ভাস্কুলার ট্রান্সপোর্টের যে মেকানিজমটা, এই যে জায়গায় যে জিনিসগুলো লেখা আছে, এই জায়গাটায় লিপিড এবং প্রোটিনটা আমরা অলরেডি তোমার সেল ওয়াল এবং সেল মেমব্রেনের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যতটুকু দেখছি কি, লিপিড এবং প্রোটিনটা সাধারণত বাইলেয়ার ফর্মে সাধারণত কি থাকে, তোমার স্ট্রাকচারটা থাকে। এবং এই যে স্ট্রাকচারের মাঝে আমরা অলরেডি ট্রান্সপোর্ট পড়বো 4 নম্বর না 5 নম্বর চ্যাপ্টারে আমাদের ডিটেইল লেখা আছে। তোমার এই যে লিপিড এবং প্রোটিনের মাঝে সাধারণত কি থাকে, এর মাঝে তোমার ট্রান্সপোর্টার নামে এক ধরনের মেমব্রেন প্রোটিন থাকে। এই প্রোটিনের ভিতর দিয়ে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে তোমার ইউনিপোর্ট, সিমপোর্ট, মেমব্রেন ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, এইসব ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে সাধারণত কি হয়, তোমার বিভিন্ন ধরনের সাবস্ট্রেট গুলো, বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটস গুলো, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস গুলো সাধারণত এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, এই মেকানিজমের ভিতরে তোমাদের এই জিনিসগুলো সম্পর্কে কয়েকটা কথা লেখা আছে, তোমরা একটু দেখো। ঠিক আছে, এর নিচে এই যে জিনিসটা লেখা আছে দেখেন, এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচেস টু আন্ডারস্ট্যান্ডিং ভাস্কুলার ট্রান্সপোর্ট। ঠিক আছে, ভাস্কুলার ট্রান্সপোর্টটা আমরা যদি এক্সপেরিমেন্টালি ঘটনা আছে এটাকে আমরা করতে জানতে চাই, তাহলে 3টা অ্যাপ্রোচ আমাদের এই জায়গাটা আছে, যার 1 নম্বরে লেখা আছে দেখেন, আইসোলেশন অফ ইস্ট মিউট্যান্ট এন্ড আর ডিফেক্টিভ ইন প্রোটিন ট্রান্সপোর্ট এন্ড সর্টিং। আমরা ফার্স্ট ঘটনা আছে যে এই অ্যাপ্রোচের মাধ্যমে পারবো। 2 নম্বরে বলছি রিকনস্টিটিউশন অফ ভাস্কুলার ট্রান্সপোর্ট ইন সেল ফ্রি সিস্টেম। 3 নম্বরে বলছি বায়োকেমিক্যাল অ্যানালাইসিস। বায়োকেমিক্যাল অ্যানালাইসিসের মধ্যে যেমন তোমার আছে সিনাপটিক ভেসিকল হুইচ আর রেসপন্সিবল ফর দ্য রেগুলেটেড সেক্রেশন অফ দ্য নিউরোট্রান্সমিটারস বাই নিউরন। ঠিক আছে, এই 3টা অ্যাপ্রোচ, এই 3টা মেথডের মাধ্যমে সাধারণত আমরা কি করতে পারি, ভাস্কুলার ট্রান্সপোর্ট সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, এই 3টা মানে অ্যাপ্রোচের নাম, এই 3টা মেথডের নাম তোমরা একটু দেখো। ঠিক আছে, এরপরে একেবারে আমাদের একেবারে বেসিক যে একটা টার্ম আছে, এটা দেখলে আমাদের শেষ। ঠিক আছে, প্রথম লেখা আছে দেখেন কোট প্রোটিন। কোট বলতে আমরা কি বলছি, জাস্ট আউটার লেয়ার। আউটার লেয়ারটাকে সাধারণত বলি কি আমরা কি, কোট। এই কোট প্রোটিনটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে, অনেক সময় থাকে কিসের ক্ষেত্রে, ভাইরাসের ক্ষেত্রেই সাধারণত আমরা ইজিলি জানি, দেখি। ঠিক আছে, তো তোমার কোট প্রোটিন সম্পর্কে দেখেন লেখা রয়েছে, এনি প্রোটিন দ্যাট ইজ constituents of the capsid of a virus and allow the selective transfer of micromolecules from one membrane enclosed compartment to another by concentrating macromolecules into a specialized membrane pathways and then deforming these passes into small coarse vesicles. Scientists have discovered that a group of bacteria possess proteins though to exist only in eukaryotic. আমরা সাধারণত জানি ভাইরাসের আউটার একটা লেয়ার থাকে যেটাকে বলি ক্যাপসিড। এই ক্যাপসিডের আরেক নাম আছে কোট প্রোটিন, এবং যার কাজ আছে এই প্রোটিনটার মধ্যে দিয়ে তোমার বিভিন্ন ধরনের ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলো সাধারণত কি হয়, ট্রান্সফারে সাধারণত কাজ করে। এবং পরবর্তীতে দেখা গেছে কিছু সায়েন্টিস্ট বলতেছে কি, এই কোট প্রোটিনটা সাধারণত ব্যাকটেরিয়ার ভিতরেও তোমার কিছু ব্যাকটেরিয়া মানে প্রসেস, ব্যাকটেরিয়াও সাধারণত কন্টেইন করার জন্য সাধারণত কিছু ইউক্যারিওটিক সেলের মধ্যে, শুধু ভাইরাস না, ইউক্যারিওটিক সেলের মধ্যেও এই কোট প্রোটিনটা সাধারণত থাকে। জাস্ট ডেফিনেশনটা, আইডিয়াটা একটু দেখো। এরপরে যে জিনিসটা সেটা আছে ভেসিকল বার্ডিং। ভেসিকল বার্ডিং বলতে সাধারণত আমরা যেটা বুঝতেছি, is a process that allows selective incorporate of cargo into the forming vesicles which retaining resident protein in the donor compartment. ঠিক আছে, তো তোমার ভেসিকল বার্ডিং বলতে, বার্ডিং মানে সাধারণত এটা এক ধরনের প্রসেস, আমরা বলতেছি প্রসেস দ্যাট অ্যালাউ সিলেক্টিভ ইনকর্পোরেট করা মানে কি, প্রবেশ করানো, সুনির্দিষ্ট ভাবে সাধারণত ইনকর্পোরেট করা অফ এ কার্গো ইন দ্য ফর্মিং ভেসিকলস হুইচ রেসিডেন্ট প্রোটিন ইন দ্য ডোনার কম্পার্টমেন্ট। যদি ডোনার বলতে সাধারণত দাতা, ডোনার কম্পার্টমেন্টের ভিতরে যদি সাধারণত কি হয়, তোমার কোন সিলেক্টিভ
ইনকর্পোরেশনের মাধ্যমে যদি তোমার কি হবে কোন প্রকার প্রোটিনটা এলাও করার, যদি তোমার এলাও এর মাধ্যমে কি হবে সে জায়গাটা ফর্মিং হবে, তৈরি হবে, ঠিক আছে। তো সেই প্রসেসটাকে আমরা বলতেছি কি ভেসিকল বাডিং। তোমার এই জায়গাটায় একটা লাইন নিচের দিকে দেখো লেখা আছে যে এ পসিবল এক্সপ্লানেশন ইজ দ্য কাইনেটিক অফ জিটিপি হাইড্রোলাইসিস মাইট বি স্লোয়ার দেন দ্য কাইনেটিক অফ ভেসিকল বাডিং, ইন হুইচ কেস there would be time for a vesicle form before the coat apart. Thus, vesicle budding is mechanistically integrated with the vesicle fusion, ঠিক আছে। এই জায়গা থেকে তোমরা ভেসিকল বাডিংটা কি, আমার মনে হয় আমার যতটুকু জানা আগের সেমিস্টারে মনে পরীক্ষা দিয়ে দিছি, যদি দিয়ে দিই তো বাদ, যদি না দিই শুধু এক লাইনে শুধু একটু ডেফিনেশনটা দেখো। ভেসিকল বলতে আমরা সাধারণত জিনিসটা কি বুঝি, দেখো নিচের দিকে একটা ফিগার দিয়ে আছে। ভেসিকল বলতে সাধারণত বোঝাচ্ছে এই জায়গাটা লেয়ার, তোমার প্রোটিন এবং লিপিডের গঠন আছে জাস্ট সুন্দর সজ্জিত একটা লেয়ার এই জায়গাটা দিয়ে আছে, ঠিক আছে। তো তোমার ভেসিকলের ডেফিনেশনটা দিয়ে আছে, দেখেন ভেসিকলস আর কম্পোনেন্টস ফর্মড বাই দ্য লিপিড বাইলেয়ার সেপারেটিং ইটস কন্টেন্ট ফ্রম দ্য সাইটোপ্লাজম অর ফ্লুইড বেসড এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্ট, ঠিক আছে। লিপিড বাইলেয়ারের মাধ্যমে সাধারণত একটা কন্টেন্ট ফর্ম করে, যদি কোনো এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্ট সাধারণত কি করে সাইটোপ্লাজম বা এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্ট কন্টেইন করে, তাহলে এই ধরনের ঘটনা আছে যে একটা ফর্ম একটা স্ট্রাকচারটাকে আমরা বলতেছি ভেসিকল, ঠিক আছে। এই জায়গাটায় তোমার যে জিনিসটা থাকবে লিপিডের বাইলেয়ার থাকবে, ঠিক আছে। লিপিডের একটা দেখো একদিকে লিপিড আছে, এক আছে গোলাকার একটা শেপ আছে, আর একটা জায়গায় শুধু লিপিডটাই সাধারণত বাইলেয়ার ফর্মে থেকে থাকে, ঠিক আছে। তো তোমার এই ভেসিকল গুলো সাধারণত ব্যাকটেরিয়া আর্কে এবং প্লান্টস এর মধ্যে সাধারণত কি দেখা যায়। এরপরে ভেসিকলের টাইপস গুলো লেখা আছে, দেখো আমাদের পড়া একেবারে শেষের দিকে। ভেসিকল কয়েক ধরনের হতে পারে, তোমরা শুধুমাত্র নামগুলো দেখো। তার মধ্যে এক আছে কি সেক্রেটারি ভেসিকল, তারপরে লেখা আছে ট্রান্সপোর্ট ভেসিকল, ভ্যাকিউলস, লাইসোজোম, পারঅক্সিজমস, এগুলো সব আছে ভেসিকলের টাইপস। এখন সেক্রেটারি ভেসিকল বলতে যেগুলো থেকে সাধারণত বিভিন্ন ধরনের সেক্রেশন হয় এগুলোকে বলছে সেক্রেটারি। ট্রান্সপোর্ট আছে যে ভেসিকল গুলো ট্রান্সপোর্টের সাথে সাধারণত ইনভলভ থাকে। আর ভ্যাকুয়ালস বলতেছি এটা জাস্ট একটা স্পেস টাইপের, যার কাজই আছে কি করা, যার মধ্যে স্টোর করা বা কন্টেইন করা বিভিন্ন ধরনের ওয়াটার এবং ফ্লুইড গুলো। আর লাইসোজোম তো অলরেডি আমরা দেখছি। পারঅক্সিজমটাও সাধারণত কি ভেসিকলস দ্যাট ইউজ অক্সিজেন টু ব্রেক ডাউন টক্সিক সাবস্টেন্সেস ইন দ্য সেল। সেলের টক্সিক সাবস্টেন্স গুলোকে যদি সাধারণত কি করা হয় তোমার অক্সিজেন ইউজের মাধ্যমে যদি এগুলোকে ব্রেকডাউন করে, তাহলে এই প্রসেসটাকে আমরা বলি কি পারঅক্সিজম, ঠিক আছে। এখন এর নিচে দেখো আমাদের একেবারেই পড়া শেষ, সেটা আছে ভেসিকলের ফাংশন গুলো। ভেসিকল আসলে কাজটা কি করে, এর প্রথম কাজ আছে স্টোর ট্রান্সপোর্ট ম্যাটেরিয়াল উইথ দ্য সেল। সেলের মধ্যে কি করবে, স্টোর করবে আর কি করবে, ট্রান্সপোর্ট করবে। দুই নম্বরে যে জিনিসটা বলা হচ্ছে ট্রান্সপোর্টেড টু আদার অর্গানিল দ্যাট ম্যাটেরিয়ালস আর সিলেক্টেড ফ্রম সেল। অর্গানিল গুলোকেও ট্রান্সপোর্ট করে থাকে সাধারণত সেলের মধ্যে। এরপরে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন ইনভলভড ইন ট্রান্সপোর্টিং সাম সর্টস অফ মলিকুল, কিছু মলিকুলকেও ট্রান্সপোর্ট করে, যেমন হরমোন এবং নিউরো ট্রান্সমিটারে ট্রান্সপোর্ট করে থাকে। তারপর অন্য যে কাজগুলো করে থাকে যে প্লে সেন্ট্রাল রোল ইন দ্য ট্রাফিক অফ মলিকুলস বিটুইন ডিফারেন্ট মেমব্রেন এনক্লোজড কম্পার্টমেন্ট অফ দ্য সেক্রেটরি পাথওয়ে। সাথে অন্যান্য আরো দিয়ে একটা ফাংশন আছে, তার মধ্যে এক আছে কি মেটাবলিজম এন্ড এনজাইম স্টোরেজ করে থাকে, ঠিক আছে। তো এই ফাংশন থেকে তোমাদের মতো সহজে এক তিনটা চারটা মতো ফাংশন তোমরা একটু পড়ে ফেলো, ঠিক আছে। আমাদের পড়া একেবারে শেষের দিকে লাস্ট যে টার্ম সেটা আছে ভেসিকল ফিউশন। ভেসিকল ফিউশন বলতে আমরা সাধারণত বুঝি ইজ দ্য ইমার্জিং অফ ভেসিকল উইথ আদার ভেসিকলস অর এ পার্ট অফ সেল মেমব্রেন, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে মার্জিং অফ দ্য ভেসিকল উইথ আদার ভেসিকলস ঠিক আছে, অর পার্ট অফ সেল মেমব্রেন। জিনিসটা বলা হচ্ছে যে যেটা সাধারণত কি করে সেল মেমব্রেন অথবা ভেসিকলটাকে সাধারণত কি করে ফেলে, মার্জ করে। মার্জ করা মানে কয়েকটা ভেসিকল আছে, ভেসিকলের যে স্ট্রাকচার আমরা বলতেছি কি সে জায়গায় লিপিডের বাইলেয়ার আছে। এখন কয়েকটা ভেসিকল বিভিন্ন জায়গায় ভেসিকল গুলো আছে, ভেসিকল গুলোকে যদি তারা কি করে অ্যাকুমুলেট করে, অর্থাৎ ঘটনা আছে মার্জ করে একত্রিত করে, যদি তাহলে এই ধরনের প্রসেসটাকে আমরা বলতেছি ভেসিকল ফিউশন, ঠিক আছে। এরপরে দেখেন লেখা আছে ইন দা মেটার কেস ইন দা এন্ড
and stage of the secretion from secretory vesicles where their content are expelled from the cell though exocytosis এর মাধ্যমে সাধারণত কি করে থাকে তোমার এই ফিউশন গুলো সাধারণত হয়ে থাকে ঠিক আছে ভেসিকল ফিউশনের টাইপস অফ ভেসিকল ফিউশন আপে ট্রান্সপোর্ট ভেসিকল ঠিক আছে তোমার এই জায়গাটায় দুই ভাবে সাধারণত the fusion of transport vesicles with its target involve two types of events দুটো জিনিস ঘটে তোমার ভেসিকল ফিউশনের ক্ষেত্রে সাধারণত দুটো জিনিস ঘটবে এক নম্বরে আমরা বলতেছি কি the transport vesicle must specifically recognize the correct target membrane for example vesicle carrying lysozyme enzymes has to deliver its cargo only to lysozyme দুই নম্বরে যেটা বলতেছি the vesicles and target membrane must fuse thereby delivering the contents of the vesicle to the target organelle ঠিক আছে আপনাদের এই ভেসিকল ফিউশনটা সাধারণত দুটো ইভেন্টের মাধ্যমে দুটো ঘটনার মাধ্যমে ভেসিকল ফিউশনটা সাধারণত ঘটে ঠিক আছে ভেসিকল ফিউশনটা কি ভেসিকল ফিউশনটা সাধারণত কয় ধরনের ইভেন্টস এর মাধ্যমে ঘটে ঠিক আছে এইটুক আপনারা দেখে আপনাদের চ্যাপ্টার এটা শেষ আপনাদের আমি নেক্সট দিন